যেহেতু আমি সিস্টেম দেখছি এবং সিনিয়র হতে হতে কম বেশি সবাই সিস্টেমের অংশই হয়ে যায়, তা আমার কাছে মনে হয়েছে যে এইটাই তো সেই সময় যখন আমি আসলেই সিস্টেমকে চেঞ্জ করার মতো কিছু করতে পারবো, কিছু একটা টোকা দেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট এট দ্যাট টাইম। তখন আমি ভাবছি যে এইটা মনে হয় আমার সেই সময় যখন আমি নিজেকে ডিফাইন করতে পারবো যে এইটাই আমি। তো এই সব কিছু চিন্তা করে আবার বাবা মারা গেল 13 জুলাই, আব্বু ছিল বীর প্রতীক। আমার সারা জীবন ছোটবেলা থেকে আমার সবচেয়ে বড় টার্গেট ছিল আব্বুরে বিট দিব, আব্বুকে কেমনে হারানো যায়, মানে বীরত্বে আব্বুর উইটা কেমনে হারানো যায়। তা আমি যখন নৌবাহিনীতে গেছি আমি এক্সিকিউটিভ ব্রাঞ্চ পাইনি। এক্সিকিউটিভ ব্রাঞ্চ ছিল আপনার আর্মিতে যেরকম ইনফ্যান্ট্রি, আব্বু ছিল ইনফ্যান্ট্রি, তো নৌবাহিনীতে আমাকে ইনফ্যান্ট্রি বা এই এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটাকে বলে এটা দেয় নাই। কেন? এই চশমার জন্য, আর কিছুই না। চশমা পড়তাম দেখে আমাকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ দেয় না। এই ছিল আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। কেন? আপনার প্রতিদিনের নামাজ কি শতভাগ শুদ্ধ হচ্ছে? নামাজের সকল ভুল আর লজ্জায় না বলতে পারা প্রশ্নগুলোর সমাধান নিয়ে ইনোভা ইনস্টিটিউট নিয়ে এসেছে 10 ঘন্টার সালাত রিভাইভাল কোর্স। যে ইবাদতের উপর আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করছে তার শুদ্ধতার কোনো মূল্য হয় না। পুরো কোর্সটি এই রমাদানে পাচ্ছেন এক বেলার সাধারণ নাস্তার চেয়েও কম খরচে। এনরোল করতে এখনই ভিজিট করুন www.innovainst.com অথবা QR কোড স্ক্যান করুন। কারণ আমি যদি নেভির যেখানে অপারেশনাল ব্রাঞ্চ যেটা এক্সিকিউটিভ, এটা না পেলে তো আমার বাপের মতো কিছু করতে পারবো না। মানে এখানে একটা জিনিস আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, অলরেডি আমি আব্বুর থেকে এক ধাপ পিছিয়ে গেলাম। যে আব্বু ইনফ্যান্ট্রি ছিল আর্মির, আমি নেভির ইনফ্যান্ট্রিটা হতে পারলাম না, এক্সিকিউটিভ হতে পারলাম না, এই কষ্ট। তারপর আবার ভাবলাম কি আচ্ছা তাহলে আমি স্পেশাল ফোর্সেসে যাব, কমান্ডো। ওটার জন্য কোনো ব্রাঞ্চ লাগে না, ওটা যে কোনো ব্রাঞ্চের হতে পারে। অনেক কিছুই মাথায় চলতেছিল। তো এই যে আব্বুকে যে একটা বিট করার একটা আইডিয়া, ওই যে আব্বু মারা গেল ওই সময় তো মরছে। আবার এর মধ্যে আমার ছোট ভাই, ওরে দেখতেছি যে ও প্রত্যেকদিন আন্দোলনে যায়। একদিন দেখি মুখের মধ্যে লাল লাল হয়ে আছে, এই পর্যন্ত ভেজা। এই পাঞ্জাবিটা আমার ছোট ভাই, এটাই পরে আসছি। এই পাঞ্জাবি, সেম পাঞ্জাবি, এই পর্যন্ত ভেজা। তা আমি বললাম কি করছো? বলে দৌড়াই আসলাম। আমি বলছি তুমি পাঞ্জাবি পরে কেন দৌড়াচ্ছ? বলে না। পরে জানতে পারলাম আম্মুকে বলছে যে ও হলো কোনোদিন যাত্রাবাড়ি যায়, কোনোদিন যায় সাভার, কোনোদিন যায় আপনার পুরান ঢাকা, মানে যখন যেখানে আন্দোলন করে। তারপরে দেখলাম কি ওর এইখানে ছোড়াগুলি, এইখানে ছোড়াগুলি, পায়ে ছোড়াগুলি। তো আমার কথা হলো যে আমি তো ডিফেন্স ফোর্সের লোক, আমার বাপ এরকম ছিল, মারা গেল কিছুদিন আগে, আমার ভাই এরকম, তা আমি বিল্লুর মতো বসে থাকবো? তো এই সব কিছু মিলায় আরো বড় রাগ উঠছে আপনার 24 তারিখ, 24 বা 25, এক্সাক্ট ডেটটা মনে নেই, জুলাই। এত কিছু হয়ে যাচ্ছে, ইন্টারনেট বন্ধ করে রাখছে, এর মধ্যে আবার বাহিনীতে জোর জবরদস্তি মিলাদ মাহফিল করছে। আপনার নামাজ হবে জোহরের বা জুমা, কোন একটা নামাজের পরে ওই হাসিনা তার বাপ তার 14 গোষ্ঠীর নিয়ে হচ্ছে যেমন দোয়া পড়ে অন্য দোয়া পড়তেছে, এবং দোয়াগুলো এমন ভাবে পড়তেছে অ্যাজ ইফ বর্তমানে যারা মরতেছে এরা সব টেররিস্ট এবং মিসগাইডেড, এবং ওরাই হলো ভালো এবং ওদের উপর জুলুম করা হচ্ছে। আইডিয়াটা এরকম। মানে দোয়ার তো ওইখানে মানে পারলে উঠে চলে আসি, এখন উঠে আসলে তো তখন কট। তো এই করে তখন মানে ফাইনাল ওই দিনই আমি মোটামুটি শিওর যে আমি কিছু একটা করবো। এখন কি করবো তখনও জানি না। এরপর আমি লেখা স্টার্ট করলাম যে আমি কোথাও লিখবো না বলবো, ওই যে কথাগুলো আমি বলছি এটা আমি তখন থেকে লেখা শুরু করছি। তারপরে আমি বিভিন্ন অফিসারের সাথে কথা বললাম, তাদের কোন বাহিনী কি সমাচার বলবো না, কারণ তারা এখনো সার্ভিং অনেক। তো এবং আলাদা একটা গ্রুপ বানাইছিলাম অনেক জনকে নিয়ে, সেই গ্রুপে আমরা এগুলো নিয়েই কথা বলতাম। ওই যে আপনার মোহাম্মদপুরে ফায়ারিং হলো সেটা নিয়ে বিশ্লেষণ করছি তখনই, যে এটা কি লাইভ ফায়ার হইতেছে না, এগুলো আমাদের মধ্যে কথা হচ্ছে, আরো অনেক কিছু এগুলো হচ্ছে। তো যেখানেই যাই সবার জোশ আছে কিছু একটা করব, কিন্তু কেউ কিছু করতে পারতেছে না, এবং সবার মাথায় আইডিয়া কি কেউ হয়তো করবে, ওই যে বিড়ালের গলায় কেউ একজন ঘন্টা পরাবে, কে পড়বে কেউ যায় না। কিছু সিনিয়রদের কথা শুনলাম যে তারা যে বাইরে সিভিল ড্রেস পরে আপনার গায়ের মধ্যে গুলিও খাইছে, ছোড়াগুলি, এবং আছে অনেক আছে এরকম, সৈনিকে আছে, অফিসারও আছে, কিন্তু ওরা কেউ ড্রেস পরে যায় না। তো আমার কথা ছিল ইম্প্যাক্ট ফালানোর জন্য আপনার সিভিলের পাশে দাঁড়ায় সিভিল ড্রেসে গুলি খায় কোনো লাভ নেই, 10টা মানুষের মতো হয়ে গেল। আপনার যে পাওয়ার আছে সেটা কি? আপনার ড্রেস, আপনার পরিচয়, সেটা নিয়ে করেন। এবং কয়েকটা অফিসারকে বললামও যে স্যার এই প্ল্যান এমন এমন করবো, বিভিন্ন জায়গায় ছড়াই দিব, ধরা খাইলেও যাতে এই মেসেজটা বাইরে যায়। তখন বলে তোর পিছে কেউ আসবে? আমি বলছি স্যার দেখা যাক না, চলেন। বলছে যা তুই যদি তোর পিছে 100 জন আনতে পারোস আমি নাইমা যাবো, যা, এভাবে বলছে। মানে এটাও বলছে কিন্তু আমাকে ডিসকারেজ করতে, কারণ তার ধারণা আমার পিছে একজন আসবে না। কারণ আছে, কারণ ডিফেন্সের লোকজন তো বললাম না সিভিলের বাইরে, মানে সিভিল থেকে অনেক দূরে, তো তাদের আসলে ওই সাহসটা একটা আছে যে
যুদ্ধের সাহস, কিন্তু পলিটিক্যাল সাহস বলতে এদের মধ্যে নাই, কিচ্ছু নেই। না, এখানে ইন্টারেস্টের ব্যাপার আছে যে আমি কেন যাবো। এক্স্যাক্টলি, আমার তো আপনার কোনো চাকরি সমস্যা আছে, সব না, আছে। না, আমার তো কিছু হচ্ছে না। এক্স্যাক্টলি। এটা আবার এটাও একটা বিষয় যে ওনাদের ডিফেন্সের ভিতরে লোকরা পলিটিক্যালি সাউন্ড না, বুঝেই না পলিটিক্স। এটা আমি আরো বাইর হওয়ার পর বুঝতে পারছি যে আমিও খুব একটা বুঝতাম না। আমি ভাবতাম আমি বুঝি, বাট নাও দ্য রিয়ালিটি ইজ ভেরি ডিফারেন্ট। তো যাই হোক, তো সবাই মোটামুটি কেউ খুব সাপোর্টিভ কথা কয়, কিন্তু দিন শেষে কেউই নিজের থেকে কিছু করবে না। তখন আমার কিছু ফ্রেন্ডদের সাথে কথা বললাম, কয়েকজন আবার আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যারা বক্তা ওই সময় ইনফ্লুয়েন্সার, ওনাদের কয়েকজনকে ইমেইলও দিছে আমার একটা ফ্রেন্ড ইউকে থেকে বসে। আমি দিইনি, ডিরেক্ট দিইনি, কারণ আমি তো ধরা খেয়ে যাবো। কারণ কাকে বিশ্বাস করব কাকে করব না এখন তো দেখতেই পারতেছেন যে আসলে সিস্টেমের সাথে মিলিত কয়েকজন আছে, সিস্টেমের বাইরের কয়েকজন, কারো কারো এজেন্ডা আলাদা। তা আমি তো তখন এইটুক জ্ঞান ছিল যে ডিরেক্টলি কিছু করতে গেলে ধরা খেয়ে যাবো। তো ওরে দিয়ে করলাম, দেখলাম কেউ খুব একটা সাপোর্ট দিল না। তারপরে চিন্তা করলাম আল্লাহু আকবার, যা হওয়ার হবে, দিস ইজ মাই টাইম। এখন আমার মনে হয় সিস্টেম থেকে বের হয়ে সিস্টেমকে ব্যবহার করে একটা চেঞ্জ আনা সম্ভব। চেষ্টা করি না, কি আছে। এই করে 5ই আগস্ট বেড়ে গেলাম। তো 5ই আগস্ট 8টার দিকে তো ভিডিও দিলাম, দিয়ে আবার আগের থেকে বলে রাখছিলাম এক স্যার, উনি জানতো না আমি এটা করতে যাচ্ছি, ওনাকে এমনি বলছিলাম যে আমি লিফট নিব, আমি কচু খেতে নামবো, কচু খেত না একটু সামনে। তো স্যার বলছে আচ্ছা ফাইন। তো আপনি তখন কোথায়? আমি ভিডিওটা তখন করতে করছেন এবং ছাড়ছেন কোথায়? ক্যান্টনমেন্টের হাজি মহসিন বেস। আচ্ছা, ওই হাজি মহসিন থেকে ভিডিওটা করছি, ওইখানেরই ওয়াইফাই দিয়ে ভিডিও ছাড়ছি। আচ্ছা। তো ওয়াইফাই আপলোড দিছি, আপলোড হচ্ছে। তখন আমার অনেকগুলো সৈনিক আশেপাশে ছিল, আমি বলছি এখনই আমার ফেসবুকে যে ফলো দাও, যেইটাই আসবে এখন সেটা একদম ফলো করে ছড়াই দিবা চারিদিকে। এবং ওরা সবাই আমাকে খুব পছন্দ করতো। সো ওরা বলছে যে স্যার হয়ে যাবে, সমস্যা নেই। ওরা জানে না কি হচ্ছে, বাট হয়ে যাবে। এই বলে আমি দিয়ে আপলোড দিছি, মানে শিওর ইনশাল্লাহ এটা আপলোড হয়ে যাবে, হচ্ছে। দিয়ে আমি চলে আসছি, মানে কি যে 8টায় নিচে গাড়ি ওয়েট করতেছে, আমি লিঙ্কের মধ্যে আসছি, মানে কানেকশন পাচ্ছি, ওয়াইফাই তো পাচ্ছি। তো যেই মুহূর্তে আপলোড শেষ, ওই মুহূর্তে গাড়ি বলতেছে স্যার এখন যাবো চলেন। মানে মনে হলো কি আল্লাহ পুরাটা সেট আপ করে দিল আমার, মানে আমার কিছু করা লাগে নাই, ঠিক যেভাবে প্ল্যান করছি ওভাবে সেট আপ হয়ে গেছে। 8টায় 8:30 মধ্যে আপলোড কমপ্লিট। এই 8:30টায় বাস ছাড়লো, বাসে উঠলাম, শুধু আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ বের হইতে পারলে বাঁচি, যাতে যেভাবে হোক বের হয়। কারণ আমি যদি ভিতরে থাকি ইয়ে করি, শিওর ডিজিএফআই নিয়ে যাবে, কেন এর কোনো সন্দেহ নেই। তো গেলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ করতে 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 ঠিক আপনার বাস কোথায় যাচ্ছিল? বাস যাচ্ছিল 14 নম্বরে। 14 নম্বরে আমাদের একটা কলোনি আছে, নৌবাহিনী নাবিক কলোনি, ওইখানে যাচ্ছিল। ওইখানেও যাচ্ছিল সব কমান্ডো গুলা, বাস ভর্তি সবার অস্ত্র, বুঝছেন। তা আমি ওখানে গেছি নর্মাল ড্রেস, মানে নর্মাল মানে কি কমব্যাট, ওনাদের হলো কমান্ডো ড্রেস, মানে একদম ইয়ে জ্যাকেট ট্যাকেট পরা, ওই যে বুলেট প্রুফ জ্যাকেট হ্যান ত্যান। আমি হলো নর্মাল কমব্যাট, যেটা ওটাও যুদ্ধ ড্রেস, বাট ক্যাপ পরা, নট হেলমেট, এই সেই। তো স্যারকে বললাম যে স্যার, তো এই যে হাজি মহসিনের গেট দিয়ে বের হয়েছি, তখন কচু খেতে যাচ্ছি, তখন আমার মাথায় আসলো দেখি তো স্যাররা যদি সামহাও রাজি করতে পারি পুরো বাস নিয়ে যাবো গা সবাই। বুঝতেছেন, এটা কিন্তু বিশাল একটা কাহিনী যে আমরা যদি সবাই একত্রিত হয়ে পুরো বাসটা নিয়ে চলে যাই। তো তখন স্যারকে বললাম যাওয়ার চিন্তা, আন্দোলনে। হ্যাঁ, মানে পাগলা চিন্তা আর কি। আমি যেটা করতেছি ওই সময় তো ওইটাও পাগলা চিন্তা। সেটা তো অবশ্যই। তার আগে একটা ঘটনা ঘটছে, ফজরের কথা বললাম না, ফজরে আবার আমি কয়েকজনকে বলছি যে আমি এটা করতে যাচ্ছি, ডু ইউ ওয়ান্ট টু গো। আমার দিয়ে সব তাকায়, মাথা মনে খারাপ হয়ে গেছে। এখন কোন র্যাঙ্কের কি বলবো না, কারণ ওরা এখনো সার্ভিং। তো ওর মধ্যে আবার একটা কমান্ডো ছিল। তো ও আপনাকে থামানোর চেষ্টা করে না, সবাই ভাবছে যে আমি না সবাই কেউ আসলে সিরিয়াসলি নিতেই পারে নাই, বুঝেই নেই যে আসলেই চলে যাব। তো এই সব কিছু হচ্ছে এর মধ্যে। তো ওরা বললো যে আমি বললাম আমি তো আসলেই যাবো। বলছে স্যার কয়টায়? তখন আমি বলছি যে 7টা 8টার সময় গাড়ি বেরোবে তখন। তো ইফ ইউ ওয়ান্ট গো দেন কাম উইথ মি। তো আমি তখন কল দিব। তো বের হওয়ার সময় ওদেরকে কল দিছি। যাই হোক, হওয়ার কথা আসলে আমি ওদেরকে দোষ দিই না, বিকজ সবার ওদের পিছু টান আছে, ফ্যামিলি আছে, সব আছে। এই যে কচু ক্ষেত দিয়ে বের হচ্ছি, তখন ওই স্যারকে বললাম যে স্যার যা চলতেছে আমরা কি কিচ্ছু করবো না, বসে থাকবো হাতের উপর হাত তুলে? তো স্যার আমার দিকে তাকালো, তাকে বলে কি করবা বলো তো? আমি বলছি স্যার কিছু, অনেক কিছু তো করা যায়। বলে কি আর করবা, আমাদেরকে যা অর্ডার দিবে আমাদের তো দিন শেষে ওইটাই করতে হবে। ওই তো এটা শুনে আমি আর কথা বাড়াইনি, আমি নিজে ডিমোরালাইজ হয়ে যেতেছি যে আমি না নামি আবার, কারণ আমি তো অলরেডি ভিডিও ছেড়ে দিছি, আমি তো পিছে আসার কোনো উপায় নেই। তো আমি এগুলার না চিন্তা করে আমি বলছি স্যার আমাকে এখানে নামাই দেন। মানে আপনি কি বলে ওখানে নামতেছিলেন? আমি বলছি যে স্যার আমি এখানে নামবো, যা কিছু বলিনি। তো তখন স্যার বল যে কি করবো? আমি বলছি স্যার একটু সামনে কাজ আছে, ওই যে দোকান টোকান থাকে না, অনেকেরই তো কচু খেতে কাজ থাকে, নট অ্যান ইস্যু।
তো ওনারা নর্মাল আমাকে নামাই দিল, তো বাস চলে গেল। আমি বললাম হ্যাঁ বেঁচে গেছি, অ্যাটলিস্ট ফর নাও আই এম সেফ, কারণ আমি আর ওদের হাতে পড়ার সুযোগ নেই। তো ওখান থেকে আমি কি করলাম, সামনে দেখলাম একটা রিক্সা, ওই যে অটো, কাছে গেলাম, যে বললাম মামা আজকে কিন্তু আপনাদের জন্য অনেক বড় ঘটনা ঘটাই দিছি এবং আপনাদের পক্ষে হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করতে নামছি। এখন আপনি আমারে যেভাবে হোক মিরপুর 12-তে যায় নামাবেন, কেউ দেখে না যাতে। তখন ওই মামা আমাকে নিয়ে ভিতর দিয়ে দিয়ে ঘুরে 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 কেমনে জানি মিরপুর 12-তে যায় নামালো। আন্দোলন হচ্ছে কেন? হ্যাঁ, আন্দোলন হচ্ছে না, 8:30 9:30 দিকে ওখানে গেছি, যে নামলাম পুরা রাস্তা খালি, কেউ নাই। পিছে হলো আর্মির ব্যারিকেড দেওয়া, ডান দিকে আবার বাম দিকেও আর্মির ব্যারিকেড দেওয়া। রাস্তা আছে শুধু এই যে আমি আসলাম এই রাস্তাটা, শাগুফতার রাস্তাটা, আর ওইদিকে 12:30 যাওয়ার রাস্তাটা। আর একটা কাকপক্ষী নাই, 2-4টা মানুষ ওই যে চায়ের ইয়ে দিয়ে টং টং আছে, এই আর কয়েকটা রিক্সা। আপনি তো হতাশ। আমি হতাশ মানে কি, আমার মাথায় আসতেছে যে এখন কি করব। আমার তো টার্গেট ছিল এখানে আসবো, সবার সাথে মিলে চলে যাব গণভবন, তো দেখি কেউই আসে না এখনো, এখন তো কাহিনী। তো এইটা করে আমি কিছুক্ষণ ওয়েট করলাম। আপনারা থাকেন তখন থাকেন কোথায়? ক্যান্টনমেন্টের ভিতরে? ক্যান্টনমেন্টের ভিতরেও থাকতাম, আবার আমার বাসায়ও থাকতাম। আচ্ছা। আমার মা ভাইয়ের কথা বললাম না, ওরা তো ঢাকায়, আমার যে বাসা ওখানে, তো আমি প্রায় ওখানেও থাকতাম। আপনার ভাই কি করে এখন? ও হলো আপনার পড়াশোনা? ব্যারিস্টারি পড়তেছে। আচ্ছা। যাই হোক, সো কি করব, তো এরপরে হলো ওই 12-তে যে এখন আমি কি করবো তা আসছি। তো ডান দিকে দেখলাম, বাম দিকে দেখলাম, তো দেখলাম যে এখন যদি আমি একা যাই, আমার যদি একা গায়েব করে দেয়, তাহলে তো আমি যেটা করতে চাইতেছি ওর কিছুই হবে না। তো আমি কি করলাম, কাছেই আমার একটা কাজিনের বাসা ছিল, ওইখানে গেলাম, যে ওরা বললাম যে তুই অনলাইনে, আমি কয়েকটা ফ্রেন্ডদের সাথে কানেক্ট করে দিলাম, দিয়ে বললাম যে ওদেরকে বল এক্ষুনি, ওই রিটায়ার্ড আর্মি অফিসার আঙ্কেল যারা আছে, ওই যে মিরপুর ডিওএইচএস এর, সবাইকে বল আমি এখানে আসছি, আমরা একসাথে এখান থেকে যাবো, আন্দোলন করবো। এটা বলছি। আবার উত্তরা যারা, ওদেরকে কল দিছি, দিয়ে বলছি আমি এখানে দাঁড়ায় আছি, তোরা এই দিক থেকে আসা স্টার্ট কর, আমরা এখান থেকে যে কয়েকটা গুলি খায় পড়লাম, যাইতে থাকবো, প্যারা নাই। তো এইভাবে ওইদিকে ওদেরকে জানালাম, এদেরকে জানালাম। এর মধ্যে আমার কাজিন এবং ওর কিছু ফ্রেন্ডরা আসতেছে, তো আমি কি করলাম যে ওরা আসুক, আসতে দে, তুই আর আমি চল বেরোই। তো পরে আমি আরো রিক্সা নিয়ে বেরোলাম, ওরা আমি পুরা সিস্টেমটা বলে দিলাম যে দেখ সবাই যখন আসবে সবাইরে বলবি যে আমি ফ্রন্টে থাকবো, একটা অ্যারো টাইপ ফরমেশন হবে, এটাকে বলে আপনার আপনার নৌবাহিনীর ফরমেশন, এটা অ্যারো ফরমেশন, যে যে জাহাজ এদিকে 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 আর মাঝখানে, বুঝছেন, একটা যদি সামনেরটা যদি ইয়ে হয় তো এই দিক থেকে আবার কভার করবে। হ্যাঁ, তো ওই জিনিসটা ওরা বুঝাইলাম। তারপর বললাম যে আমি যদি গুলি খেয়ে পড়েও যাই, তাইলে থামবি না কেউ, লাশ তোলার জন্য থামা যাবে না, একদম মার্চ অন, যতগুলো পড়বে। এই হলো আইডিয়া ছিল। এবং আমি বলছি যে যদি দেখ যে ফায়ারিং করা স্টার্ট করছে, তাইলে কোনো ভাই ব্রাদার নাই, জাস্ট ওরা যদি যেভাবে হোক ধৈর্য ওর অস্ত্র নিয়ে নিবি। তো এইগুলো ওরা বুঝাইতেছে, এর মধ্যে ফ্রেন্ডরা আসতেছে। এর মধ্যে দেখি আমরা তখন আবার 12-তে এসে শাগুফতা দিয়ে ভাবছি যে মিরপুর ডিএইচএস এর ওদিক থেকে অন্যদেরকে নিয়ে আসবো। এর মধ্যে থেকে বৃষ্টি পড়তেছে, ঝরছে, বৃষ্টি পড়া স্টার্ট করছে। তখন আমি আরো ভিজে যেতেছি, তো আমি আবার দাঁড়ালাম এই আপনার 12 থেকে একটু ভিতরে ডান দিকে দাঁড়ালাম, অনেকক্ষণ অপেক্ষা করতে, দেখি বৃষ্টি থামে না এবং মানুষও নাই। এখন কি করবো আমি, তাই এখন ভিজে গেছি, আবার একটা শেল্টারে গেলাম, যে ওখানে একটু কাপড় টাপড় শুকাচ্ছি। এর মধ্যে শুনলাম যে কি জানি ওয়াকার বলে কথা বল, মানে ওয়াকার আঙ্কেল কথা বলবে, মানে জেনারেল ওয়াকার, উনি হলো কথা বলবে। সো কি কথা বলবে কিচ্ছু বলে না, কি ঘটনা কিচ্ছু বলে না। তো তখন আমার বাইরে বললাম যে এর জন্য ওয়েট করিস না, সম্ভবত 11টার দিকে। ইয়েস, 11টা-12টার দিকে। হ্যাঁ, মাত্র ফেরত আসছি ইন্টারনেট, তখন আবার চলে গেছিল। সকালে কিন্তু ইন্টারনেট ছিল, পরে ওই যে বৃষ্টি যে সময়টা হলো, ওই সময় বৃষ্টি হলো, সাথে সাথে ইন্টারনেটও চলে গেলো। তখন আমি আবার আমার বাইরে বলতেছি আজকে শিওর মরছি, কারণ আর তো উপায় নাই, বিকজ ইন্টারনেট চলে যাওয়া মানে কি, মানে খবর আছে। তো এই করে তখন আমরা অপেক্ষা করতেছি। তারপর আমরা বের হয়ে গেলাম। তো বের হয়ে বললাম যে আর অপেক্ষা করিস না, কারণ এটা কিন্তু বলতেছে অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা করো। এই করতে করতে আমরা বের হইছি। তো 12 নম্বরে প্রথম যে ব্যারিকেড ক্রস করে গেছিলাম, এটা ছিলাম আমরা। আচ্ছা, মানে 12 নম্বরে তখনও ওই আর্মির ব্যারিকেড কেউ ক্রস করে নাই। তো যখন আমরা ক্রস করতেছি দেখি যে কেউ আর কিছু বলে না, এই কে আর থামে দিয়ে সামনে হাঁটা। তো এই অবস্থায় হেঁটে হেঁটে যাচ্ছি। এখন অবস্থা কিরকম, চারিদিকে আর্মির সৈনিক অফিসার সবাই তো ডিউটি করতেছে, আর আমি এখানে ড্রেস পরা পাবলিকের সাথে হাঁটতেছি। তো ড্রেস পরা ছিল? হ্যাঁ, আমি ড্রেস পরে বেরিয়েছি। তো এই করতে করতে কিছুটা সামনে গেছি, তখন মনে হয় তেজগাঁওয়ের পাশেই, মানে আস্তে আস্তে আগাইতেছি আমরা, এবং আগাতে আগাতে অনেক সময় হয়ে গেছে। তখন হঠাৎ করে শুনি হাসিনা বলে পালাই গেছে। আরে পোলাপাইনের খুশি, মানে হ্যাঁ, পিছের থেকে দেখি একটা গ্রুপ আসলো, আইসে পিছের থেকে আমারে তুলে কাঁধে তুলে নিল।
তা আমি এদেরকে চিনি না, হুম। আমি তো পুরো অকওয়ার্ড ফিল করে এই করে আমরা সামনে গেলাম। তারপর যে আমি গণভবনে গেলাম, ওইখানে যাই তো দেখি আরে আল্লাহ কিচ্ছু রাখে না, সব নিয়ে যেতেছে। তো আমার কাছে অডই লাগলো, কারণ মানে আমি তো দিন শেষে ডিফেন্সের লোক, হুম। এখন এখানে যেটা হচ্ছে এটা তো পুরা সব বিশৃঙ্খলা। মানে একটু বিশৃঙ্খলা, তো একটু না অনেক বিশৃঙ্খলা। সো আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি এখানে ড্রেস পরে থাকা এটা আসলে এই জিনিসটাকে সাপোর্ট করা। হুম। আই সাপোর্ট হাসিনা চলে গেছে, আই সাপোর্ট গেটিং দেম ডিস্ট্রয়েড, হুম। বাট এই মুহূর্তে আবার যা আপনার হচ্ছে। সংসদে তখন আগুনটা ধরাইছে, হুম। আমি দেখতেছি যে ওটা কি ধোঁয়া ধোঁয়া উঠতেছে, তখন আই ওয়াজ লাইক আচ্ছা এখানে আর থাকবো না, আমি একটু চলে যাই এখান থেকে। তো ওখান থেকে শিফট করে চলে গেলাম আপনার ওই মিরপুর 32, সরি ধানমন্ডি 32-এর দিকে। ওইখানে প্রচুর ধোঁয়া উঠছে। হ্যাঁ, ওইখানে যে দেখি যে পুলিশের কোনো ধরনের ওই যে ছাউনি কিছু নাই, সব পুরা ফেলাইছে। আবার দেখি আর্মির একটা কন্টিনজেন্ট, মানে একটা পুরা প্লাটুন, তারা হলো একটা বিদ্যালয়ের ভিতর যে দাঁড়ায় আছে। তখন আমি আবার রিক্সায় উঠছি, রিক্সায় আমি দাঁড়াই, আমার ক্যাবটা বের করে বলি এই সব তো ঠিক আছে, তোমরা নেমে চলে যাও না। তখন বললো অর্ডার আসেনি। তো এই করতেছি আমি পুরো স্বাধীন ওখানে, বুঝছেন, ড্রেস পরা। তো এই করে আমি ভাবলাম আচ্ছা এখানে আর থাকা যাবে না, এখান থেকেও সরে যাই, কারণ জনগণের কাজ করতেছে, আমার যেটা করার আমি করে ফেলছি। করে এখন আমি গেলাম হলো আপনার আমার একটা কাজিনের বাসা ছিল কলাবাগানে, উনি আবার আপনার এটাই কি বলে পাওয়ার সার্জের ভোকালিস্ট জামশেদ ভাইয়া, জামশেদ চৌধুরী। তো ওনার বাসায় গেলাম, ওখানে যে লিঙ্কন ভাই আছে না, এই মিউজিক করে, হুম। লিঙ্কন, ওই ভাইয়ের সাথে দেখা হলো। তো জামশেদ ভাইয়া তো আমাকে প্রথমে জড়ায় ধরছে, ধরে ইতিমধ্যে আপনার ভিডিও যে মানে ভাইরাল হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ বিশাল, সবাই জানে। কিন্তু আমি জানি না আসলে কতটা ভাইরাল হয়েছে, কারণ আমি আবার ফোন টোন সব রেখে আসছিলাম আমার ওই কাজিনের বাসায়। আচ্ছা। তো এই সব কিছু করে আমি তখন এই জামশেদ ভাইয়ার বাসায় গেছি। ভাইয়া, আমি কলিং বেল দিছি, উনি খুলছে, খুলে দেখে আমাকে জড়ায় ধরছে, ধরে শুধু কাঁদতেছে, বলে যে আজকে যদি আব্বু বেঁচে থাকতো আমি যে ফিলটা করতে 10 গুণ বেটার ফিল করতো। আচ্ছা। ওনার বাবা আবার ধরেন বেসিক্যালি মুক্তিযোদ্ধা সময়ের, আচ্ছা। এবং সে ভয়ঙ্কর হাসিনার অসহ্য হতো, এবং সে সারা জীবন খুব বঞ্চিত হয়েছে, আচ্ছা। কারণ সে খুব মুক্তভাষী। ওই যে বললাম আমার গোষ্ঠীগত প্রবলেম আছে, যে আমরা সবাই হলো খুব স্ট্রেট কাট বলে ফেলি। তো ওইটাই আর কি ভাইয়া বললো যে চাচু থাকলে আজকে আমি যতটুকু ফিল করতেছি ওর থেকে অনেক বেশি, যে হাসিনা গেল তো গেল, সেখানে আমাদের ছেলেরও হাত ছিল। একটা ইন্সপিরেশন এবং এক্স্যাক্ট।